আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ভোটের মাঠে নতুন নিবন্ধিত দলগুলোর ভূমিকা হতাশাজনক। বেশিরভাগ আসনে প্রার্থী দিতে পারেনি এনসিপি সহ কেউ। জোটে ঝুঁকে হারিয়েছে স্বকীয়তা, বলছেন বিশ্লেষকরা। ছোট ছোট দলগুলো কিন্তু জোটে যায় জাস্ট একটা দুইটা আসন পেয়ে ব্যাস সন্তুষ্ট। তা আসলে দেখা যাচ্ছে যে তারা মূলত রাজনৈতিক কার্যক্রমের জন্য নিবন্ধনটা নেয় না। পটুয়াখালী 3 আলোচনায় বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন আর দলীয় জোটের প্রার্থী নূর চোরাচালান মামলার তথ্য গোপন করে আবারও সমালোচনায় কুমিল্লা 10-এর গফুর ভূঁইয়া। রাজবাড়ীতে র্যাবিস ভ্যাকসিনের সংকট, টাকা দিলে মিলছে হাসপাতাল কম্পাউন্ডেই। চাহিদা অনুযায়ী দ্রুত পাওয়া যাবে আশা কর্তৃপক্ষের। বুঝলাম ভ্যাকসিন নেই, কিন্তু আমরা যদি 2000 টাকা দেই এই ভ্যাকসিনটা কোথা থেকে আমরা আনবো? ইব্রাহিম কামড় দিচ্ছে আমার মেয়েদের 2 ডোজ 120 টাকা করে, তৃতীয় ডোজ নিতে আসছি কালকে 500 টাকা চাইছে। অনিয়ম দুর্নীতিতে ডুবতে বসেছে পল্লী সঞ্চয় ব্যাংক। বিতরণকৃত ঋণের 51% খেলাপি। কারসাজির মাধ্যমে কম দেখানো হয়েছে প্রভিশন ঘাটতি। আবারও মুখোমুখি চিরবৈরী যুক্তরাষ্ট্র ইরান। মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। নিরাপত্তা ঝুঁকিতে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। নিবন্ধন নিয়ে যুদ্ধ করলেও ভোটের মাঠে 50টির বেশি আসনে প্রার্থী দিতে পারেনি নতুন নিবন্ধিত কোনো দলই। কোনো দল প্রার্থী দিয়েছে 1 বা 2টি আসনে। এমনকি 24-এর গণঅভ্যুত্থানের পর বিকল্প রাজনৈতিক শক্তির আশা জাগিয়েও মাত্র 44 আসনে প্রার্থী দিতে পেরেছে তরুণদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। বিশ্লেষকরা বলছেন, বড় 2 দলের নেতৃত্বে গঠিত জোটে ঝুঁকেই স্বকীয়তা হারিয়েছে নতুনরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। আমরা নির্বাচনে অংশ নিতে চাই। নিবন্ধনের জন্য নভেম্বরে 134 ঘন্টা অনশন করেছিলেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। এক্ষেত্রে ইসির যুক্তি ছিল মানদণ্ড অনুযায়ী 22 জেলার 2টি ও 100 উপজেলার 63টিতে তার দলের অফিস নেই। শেষ পর্যন্ত আমজনতা দল নিবন্ধন পায়। সে সময় তারেক 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন। আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে, এখন তারা মনে করতেছে আমাদেরটা লস প্রজেক্ট, এনসিপি দিতে যাইতে হবে। তবে বাস্তবতা হলো মাত্র 19টি আসনে প্রার্থী দিতে পেরেছে দলটি। আমজনতা দলের সভাপতি জানান, সময় স্বল্পতার কারণে সব আসনে প্রার্থী দিতে পারেননি তারা। আমজনতার আগে নিবন্ধন পায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ছিল নতুন এই দলটিরও। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাত পাগলের হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু শেষ পর্যন্ত জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটে যোগ দিয়ে প্রার্থী দিয়েছে মাত্র 44টি আসনে। আসন ভাগাভাগিতে দলটির প্রার্থী কমতে পারে আরও অন্তত 15টি আসনে। নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে। 11 দলীয় এই জোটে আছেন নতুন নিবন্ধন পাওয়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নির্বাচনে প্রার্থী দিয়েছে যথাক্রমে 8টি এবং 2টি আসনে। এছাড়া বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী। 30টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। বিশ্লেষকরা বলছেন, জনকল্যাণ নয়, রাজনৈতিক সুবিধা নিতেই নিবন্ধন নিচ্ছে দলগুলো। ছোট ছোট দলগুলো কিন্তু জোটে যায় জাস্ট একটা দুইটা আসন পেয়ে ব্যাস সন্তুষ্ট। তা আসলে দেখা যাচ্ছে যে তারা মূলত রাজনৈতিক কার্যক্রমের জন্য নিবন্ধনটা নেয় না। অ্যাটলিস্ট 10% আসনে তো তাদের প্রার্থী দেওয়া দরকার ছিল, খুব দেখা যায় না আসলে। সেই জন্য আমাদের দেশে তো রাজনৈতিক দলের বিকল্পই নাই, 1টা 2টা 3টা 4টা। পটুয়াখালী 3 আসনে নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা হাসান মামুন। আসনটিতে বিএনপি জোট থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও। তার আশা, শেষ পর্যন্ত প্রার্থিতা তুলে নেবেন প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। যোগ্যতার ভিত্তিতে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 3 সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে আলোচনায় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি। স্বাধীনতার পর গত 52 বছরে আসনটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে মাত্র 2 বার। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে আসনটিতে নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। নির্বাচনের সময় যত এগোচ্ছে ততই সরগরম হয়ে উঠছে রাজপথে তার সক্রিয়তা।
পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনার বিএনপি নেতাকর্মীদের এবং ভোটারদের আগ্রহের কারণে এই নির্বাচন থেকে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। যদি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয় ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। বিএনপি জোটের আসন সমঝোতায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুও আসনটিতে মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজপথে নেতাকর্মীদের নিয়ে তারও রয়েছে সরব ভূমিকা। প্রতিদ্বন্দ্বী হাসান মামুনকে প্রার্থিতা তুলে নিয়ে একসাথে কাজ করার আহ্বান গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতার। বড় বড় জাতীয় নেতা ছিলেন, দল থেকে সিটকে পড়ে কিন্তু জাতীয় রাজনীতি থেকেও অন্ধকারে হারিয়ে গিয়েছেন। কাজে এইখানে দলের বাইরে গিয়ে আমার মনে হয় না যে কেউ আসলে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে থাকবে। বড় ভাই হিসেবে আমি তাকে আহ্বান করব যে আসেন একসাথে কাজ করি। তবে দল থেকে বহিষ্কার হলেও হাসান মামুনের পক্ষে জোটবদ্ধ তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। আমাদের হাসান মামুন ভবিষ্যতে এমপি হিসেবে আমরা তারা সংসদে পাঠাবো। দল যাতে মনোনয়ন দান দেয় নাই মানবেই মার্কা, আমাকে ধানের দরকার নেই। মামুন ভাইয়ের জনপ্রিয়তা বেশি এবং সে এখানে নির্বাচিত হবে, স্বতন্ত্রভাবে সে নির্বাচিত হবে। চাষি, মজুর, শিক্ষিত, অশিক্ষিত এবং অফিস আদালত সব জায়গার লোকজনই ওনার প্রতি একটু আকৃষ্ট। নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে অপেক্ষার প্রহর গুনছেন সাধারণ ভোটাররাও। আর্থিকভাবে গভীর সংকটে পল্লী সঞ্চয় ব্যাংক। বিশেষায়িত এই ব্যাংক থেকে দেয়া অর্ধেক ঋণই এখন খেলাপি। ক্রমান্বয়ে কমছে ঋণ গ্রহীতার সংখ্যা। কারসাজির মাধ্যমে দেখানো হচ্ছে ভুয়া লভ্যাংশ। দুর্দশাগ্রস্ত 5টি ব্যাংকে রাখা আছে স্থায়ী আমানত। এর ফলে একদিকে অর্থ উত্তোলন সম্ভব হচ্ছে না, অন্যদিকে পাওয়া যাচ্ছে না লাভের অংশ। অনিয়ম দুর্নীতির মাধ্যমে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক। টেনে তুলতে সরকারের তেমন পদক্ষেপ নেই বললেই চলে। পল্লী সঞ্চয় ব্যাংকের অনিয়ম নিয়ে 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। বিস্তারিত জানাচ্ছেন রিমন রহমান। শহর থেকে দূরে প্রান্তিক মানুষদের আর্থিক সহায়তার জন্য সৃষ্টি করা হয় পল্লী সঞ্চয় ব্যাংক। সরকারের আমার বাড়ি আমার খামার প্রকল্প থেকেই 2014 সালে পল্লী সঞ্চয় ব্যাংকের জন্ম। ক্ষুদ্র ঋণ এবং সমবায়ের ভিত্তিতে ঋণ ও সঞ্চয় সংগ্রহ করে পল্লী এলাকার মানুষদের স্বাবলম্বী করাই ছিল উদ্দেশ্য। কিন্তু কোন অবস্থায় আছে মহৎ এই উদ্যোগ? রাজধানীর একটু দূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও ব্যাংকের এই শাখায় তৈরি হয়েছে চরম আর্থিক সংকট। অর্থের অভাবে ব্যাহত হচ্ছে কার্যক্রম। কিস্তি আদায় করে সেই অর্থ থেকে দেয়া হয় নতুন ঋণ। খেলাপি ঋণও পাহাড় সমান। ঋণ নিব অনেক সময় লাগে, টাকা ঠিক মতো পাওয়া যায় না, এরকম সমস্যা আর কি। হেড অফিসের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ হেড অফিসে তো এখন আর টাকা নেই। প্রজেক্ট থাকতে গভর্নমেন্ট দিয়েছেন, তখন সুযোগ ছিল। এখন ব্যাংকে তো আর কেউ দিচ্ছে না, তাহলে হেড অফিস কোথা থেকে দিবে? তবে যদি আমরা ফান্ড পেতাম সদস্যরা উপকৃত হতো। পল্লী সঞ্চয় ব্যাংকের সার্বিক অবস্থাই নাজুক। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ 51%, অর্থাৎ বিতরণ করা ঋণের অর্ধেকের বেশি এখন খেলাপি। ব্যাংকের আর্থিক স্বাস্থ্য সবল দেখাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করা হয়েছে। অভ্যন্তরীণ নিরীক্ষায় দেখা গেছে বিআরপিডি সার্কুলার না মেনে নিজস্ব ঋণ শ্রেণীবিন্যাস নীতিমালা করে 7,000 কোটি টাকা শ্রেণীকৃত ঋণকে দেখানো হয়েছে 2,000 কোটি টাকা।